ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, অ্যাজ ওয়েল অ্যাজ খুব 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 আনন্দে আছো। তো সত্যজিৎ রায়ের যেটা তোমাদের প্রফেসর শঙ্কুর ডায়েরি আছে, তার মধ্যে প্রথম পার্টটা বোমযাত্রীর ডায়েরি, সেটা আমি প্রশ্নোত্তরের একটা সিরিজ অলরেডিও আপলোড করে দিয়েছি। তো যারা দেখোনি প্লিজ ওটা দেখে এসো। ওটা পার্ট 1 আর এটা 2, দুটো পার্টেই প্রশ্নোত্তর সব কমপ্লিট হয়ে যাবে। আর লেখার সময় অবশ্যই বইটা পাশে রেখো। আর প্রশ্নোত্তর রোজ বলি, আজকেও বলছি, প্লিজ আমার ভিডিওটা দেখে নিজেরা লিখে নাও, তারপর নিজেদের লেখাটা দেখে পড়ে নাও। আর পড়ার ক্ষেত্রে লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড মুখস্থ করো না, ভালো করে নিজেদের লেখাটা 10-12 বার রিডিং করে নিলেই কাজ চলে যাবে। ঠিক আছে, শুরু করো। আজকের প্রথম প্রশ্ন, ঘটনাটা ঘটলো প্রথম দিনে কি ঘটনা ঘটেছিল লেখো। মঙ্গল গ্রহ সত্যজিৎ রায় রচিত বোমযাত্রীর ডায়েরিতে দেখা যায় মঙ্গল গ্রহ যে তার নাম অনুযায়ী মোটেই মঙ্গলজনক নয়, বরং ভীষণ অমঙ্গলজনক, তা প্রথম দিন মঙ্গল গ্রহে নেমেই বুঝতে পেরেছিলেন শঙ্কু। সেখানকার এক অদ্ভুত জীবের পাল্লায় পড়েছিলেন তারা। একটি টিলার উপর উঠে সকালবেলার আলোয় তিনি যখন সমস্তটা দেখে নেবেন ভাবছিলেন, তখন এক ধরনের আষ্টে গন্ধ ও অদ্ভুত শব্দে চারিদিক ভরে যেতে থাকে। হঠাৎ শঙ্কু প্রহ্লাদকে ডান হাতের মুঠোয় নিউটনকে নিয়ে ঊর্ধ্বশ্বাসে রকেটের দিকে ছুটে আসতে দেখে। যে অদ্ভুত জন্তুটা তার পিছু নিয়েছে সেটা দেখতে না মানুষ, না জন্তু, না মাছ। হাতের বদলে তার রয়েছে অতিকায় মাছের মতো ডানা, মুখে কোনো দাঁত নেই, মাথার মাঝখানে প্রকাণ্ড একটি সবুজ চোখ, আর সর্বাঙ্গে মাছের মতো আঁশ। জন্তুটা ভালো করে ছুটতে পারে না, তাই প্রহ্লাদ নাগাল পায়নি। পরে হাজার হাজার ওই ধরনের মঙ্গলীয় সৈন্য তাদের তাড়া করেছিল। এখানে সেই ঘটনার কথাই বলা হয়েছে। নেক্সট, বোমযাত্রীর ডায়েরি অনুসরণে মঙ্গল গ্রহ থেকে টাফা গ্রহ অভিযানের যাত্রাপথের বিবরণ লেখো। আগের ভিডিওতে বলেছিলাম, আজকেও আবার বলছি, যে এই যে দেখো, এটা আছে মঙ্গল গ্রহ থেকে টাফা গ্রহ অভিযানের পথ, মঙ্গল গ্রহ অভিযানের প্রস্তুতি, মঙ্গল গ্রহ বিবরণ, টাফা গ্রহের বিবরণ। এগুলো কিন্তু আলাদা আলাদা পার্টে প্রশ্ন, কোনটার সাথে কোনটা গুলিয়ে ফেলো না। আর প্রত্যেকটা ইম্পর্টেন্ট, আমি প্রত্যেকটাই লিখে দেবো। ঠিক আছে, আগের পার্টেও আছে, এ পার্টেও আছে। চল লেখ, মানে একই নেই, যেটা আগের পার্টে লিখেছি এবার লেখাবো না, তো তোমরা পুরোটা, ওই জন্য বললাম পার্ট 1 দেখে এসে পার্ট 2 দেখো। চলো লেখ। সত্যজিৎ রায় রচিত বোমযাত্রীর ডায়েরিতে প্রফেসর শঙ্কু মঙ্গলীয় সৈন্যের কবল থেকে বিধুশেখরকে উদ্ধার করে, কোনো ক্রমে নিজের প্রাণ বাঁচিয়ে রকেটে উঠে জ্ঞান হারান। পরে জ্ঞান ফিরে আসার পর তিনি দেখেন রকেট স্বয়ংক্রিয় পদ্ধতিতে মহাকাশের অচেনা পথে উড়ে চলেছে। প্রহ্লাদ কিছুটা সামলে নিলেও তার অসংলগ্নতা কাটেনি, আর মঙ্গলীয়দের আষ্টে মেছো শরীরে দাঁত বসানোই বিড়াল নিউটনের মুখে অরুচি। যদিও তখন তা খানিকটা কম, সকলেরই শরীর মন ক্লান্ত ও অবসন্ন, একমাত্র ব্যতিক্রম বিধুশেখর। তাকে সচল করা মাত্রই সে ধন্যবাদ জানায় এবং প্রহ্লাদের মুখে রামায়ণ মহাভারত শুনে শুনে শুদ্ধ ভাষা ব্যবহার করে কথা বলতে শুরু করে। এই বিধুশেখরের কথায় মহাকাশযানের জালনা খুলে তারা অবাক হয়ে যায়। এক বিচিত্র জগতের মধ্যে ওরা এসে পড়েছে। আকাশময় আলোর বুদবুদ ফুটছে আর ফাটছে, যেন সোনার বল ফোয়ারা হয়ে ছড়িয়ে মিলিয়ে যাচ্ছে চারিদিকে। বারবার এই দৃশ্য বদলাতে থাকে। এমন দৃশ্য প্রহ্লাদকেও মুগ্ধ করেছে, আর নিউটন জানলার কাঁচ খামছে ধরে বোঝায় সে বাইরে যেতে চায়। এইভাবে আশ্চর্য তৎপরতায় অগ্নুদ্গার পাথরের চায়ের সঙ্গে সংঘর্ষ এড়িয়ে শঙ্কুর তৈরি মহাকাশযান তাদের নিয়ে নিরাপদে নতুন গ্রহে পৌঁছায়। আনন্দিত ও নিশ্চিন্ত বিধুশেখরের মুখ থেকে জানা যায় অসংখ্য জোনাকির আলোয় সজ্জিত এই নতুন গ্রহটির নাম টাফা। বোমযাত্রীর ডায়েরি গল্পে বিধুশেখর চরিত্রটির পরিচয় দাও। সত্যজিৎ রায় রচিত বোমযাত্রীর ডায়েরিতে বিধুশেখর হলো প্রফেসর শঙ্কুর হাতে তৈরি এক যন্ত্র মানব। সে প্রায় সব কাজেরই কাজী। সব রকম যন্ত্রের প্রয়োগ করে শঙ্কু তাকে বানালেও আলাদা করে কোনো শব্দ করা, হাত পা নাড়ানো কিংবা নিজস্ব চিন্তাশক্তি থাকার কথা তার নয়। কেবল নড়াচড়া করে কাজকর্ম করার সময় লোহার ঠং ঠং শব্দ হতে পারে। বিধুশেখর সম্পর্কে শঙ্কুর এটাই অনুমান ছিল। কিন্তু মঙ্গল গ্রহে যাওয়ার প্রস্তুতি শুরু হতেই বিধুশেখরের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা গেল, যা রীতিমতো তাজ্জবের কথা। এমনকি সে শঙ্কুকে রকেট তৈরির জন্য কোন ধাতু নিরাপদ তা নিয়ে নির্দেশও দিল।
বিদূষকের মধ্যে রসবোধও ছিল যথেষ্ট, তাই প্রহ্লাদকে অবিনাশের পোশাক পরাতে গেলে সে হেসেছে। স্পষ্ট উচ্চারণ করতে না পারলেও শঙ্কু তাকে যে বাংলা শিখিয়েছেন তা সে নিজের মতো উচ্চারণ করে পথ নির্দেশ করেছে। ভবিষ্যতের বিপদ সম্পর্কে শঙ্কুকে সে সাবধান করেছে। তার প্রমাণ মঙ্গল গ্রহের অদ্ভুত আকৃতি বিশিষ্ট জন্তুদের কবলে পড়া। আবার মঙ্গল থেকে বেরিয়ে সৌরজগতের বিচিত্র পরিবেশের দৃশ্য বিদূষকের হাত ধরেই শঙ্কু প্রত্যক্ষ করেছে। শঙ্কুকে বিদূষেখরই জানিয়েছেন তারা মঙ্গলের থেকে বেরিয়ে নতুন গ্রহ টাফার উদ্দেশ্যে যাত্রা করেছে, কিন্তু টাফায় মানুষদের সম্পর্কে বিদূষেখর যা বলেছিল তা মেলেনি। তার কথায় টাফায় সবাই বৈজ্ঞানিক এবং ওদের সভ্যতা পৃথিবীর তুলনায় বেশি পুরনো, যার সঙ্গে বাস্তবের মিল ছিল না। নেক্সট, বোমযাত্রীর ডায়েরি গল্পের উল্লেখযোগ্য চরিত্র প্রফেসর শঙ্কু। গল্পে তার কার্যকলাপ সম্পর্কে যা জানা যায় লিখো। সত্যজিৎ রায় রচিত বোমযাত্রীর ডায়েরিতে সুন্দরবনের মাথারিয়া অঞ্চল থেকে তারক চাটুর্যের আবিষ্কৃত ডায়েরি থেকে প্রফেসর শঙ্কুর কথা জানতে পারা যায়। এই ডায়েরিতে শঙ্কুর মঙ্গল গ্রহে যাত্রার সমস্ত তথ্য লেখা ছিল, আর এরই ভিত্তিতে শঙ্কুর নানান গতিবিধি আমরা জানতে পারি। তাকে নিয়ে নানান গল্পও চালু ছিল। প্রায় 15 বছর তিনি নিখোঁজ ছিলেন। কেউ বলেন তিনি গবেষণায় ব্যস্ত ছিলেন, আবার কেউ বা বলেন তিনি এক্সপেরিমেন্ট করতে গিয়ে মারা গেছে। তিনি একজন বৈজ্ঞানিক। তিনি এতটাই আত্মভোলা এবং নানান পরীক্ষা নিরীক্ষা নিয়ে মগ্ন থাকতেন যে দীর্ঘদিন নিজের চেহারাটাই ভালোভাবে দেখা হতো না তার। এর জন্যই আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারার বিদঘুটে পরিবর্তন তিনি নিজেই চমকে ওঠেন। মঙ্গল অভিযান তার বহুদিনের শখ। আগে একবার মঙ্গল অভিযানের আয়োজন করেও স্রেফ প্রহ্লাদের ভুলে কিছুটা উঠেই রকেট অবিনাশবাবুর মূলর খেতে ভেঙে পড়ে। প্রফেসর শঙ্কু মঙ্গল অভিযানে কি নিতে হবে জানতেন, তাই দৈনন্দিন প্রয়োজনের জিনিসে অযথা রকেট ভারী করেন। এক্ষেত্রে অবশ্য তার অত্যাশ্চর্য আবিষ্কারগুলি কাজে লেগেছিল, যেমন পোষা বিড়ালের খাদ্য হিসাবে ফিশ পিল, যন্ত্রমানব বিদূষেখর প্রভৃতি। শঙ্কুর কর্মকাণ্ড পাঠককে হতচকিত করলেও তার নিয়মিত ডায়েরি লেখার অভ্যাস আমাদের মঙ্গলের পরিবেশ পরিস্থিতি ইত্যাদি সম্পর্কে উৎসাহিত করে। কাল্পনিক হলেও শঙ্কুর কার্যকলাপ আমাদের এক ভিন্ন রসবোধে উত্তীর্ণ করে, যা একমাত্র কল্পবিজ্ঞানের কাহিনী পাঠ করলেই পাওয়া সম্ভব। নেক্সট দেখো, প্রফেসর শঙ্কুরা কত তারিখে মঙ্গল অভিযান শুরু করেন? যাত্রী ও মাল সহ ওজন কত ছিল? মঙ্গল গ্রহে নামার জন্য কি জিনিস গুছিয়ে রেখেছিলেন? মঙ্গল গ্রহের নদীটি কেমন ছিল? এটা একটা পার্ট কোয়েশ্চেন, বুঝতেই পারছো। পার্টে প্রত্যেকটা প্যারায় প্রত্যেকটা পার্টের আনসার থাকবে, লেখো। সত্যজিৎ রায় রচিত বোমযাত্রীর ডায়েরিতে প্রফেসর শঙ্কুরা 13ই জানুয়ারি মঙ্গল অভিযান শুরু করেন। প্যারা চেঞ্জ। প্রফেসরের ওজন ছিল 1 মণ 11 সের, প্রহ্লাদের 2 মণ 7 সের, বিদূষেখর 5.5 মণ, আর জিনিসপত্র সাজ সরঞ্জামের ওজন ছিল মণ 5। মোট ওজন হয়েছিল 15 মণ 32 সের 3 ছটাক। প্যারাচেঞ্জ। মঙ্গল গ্রহে নামার জন্য তিনি ক্যামেরা, দূরবীন, অস্ত্রশস্ত্র, ফার্স্ট এড বক্স এসব জিনিস গুছিয়ে রেখেছিলেন। নেক্সট প্যারা। মঙ্গল গ্রহের নদীর রং লাল। প্রথমে ওটাকে নদী বলে বোঝা যায়নি, কারণ জলটা দেখলে মনে হয়েছে স্বচ্ছ পেয়ারার জেলি। এখানে সব নদীই লাল, এদেরকেই আকাশ থেকে লাল সুতোর মতো দেখায়। এই জলের স্বাদ যেন অমৃত। এর কাছে গাঢ় পাহাড়ের ঝর্ণার জলও কিছুই না। এক ঢোক খেলেই শরীর ও মনের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। নেক্সট, বোমযাত্রীর ডায়েরি অবলম্বনে প্রফেসর শঙ্কুর মঙ্গল যাত্রার বিবরণ লিপিবদ্ধ করো। সত্যজিৎ রায় রচিত বোমযাত্রীর ডায়েরি অনুসারে 13ই জানুয়ারি ভোর 5টায় প্রফেসর শঙ্কু স্বনির্মিত রকেটে প্রহ্লাদ, বিদূষেখর আর বিড়াল নিউটনকে নিয়ে মঙ্গল অভিযানে যাত্রা করে। রকেটে প্রত্যেকের জন্য মহাকাশ যাত্রার পোশাক, হেলমেট ছাড়াও দরকারি সমস্ত জিনিসপত্র, সাজ সরঞ্জাম মজুদ ছিল। প্রায় 5 বছরের রসদ তিনি সঙ্গে নিয়েছিলেন।
এছাড়া মঙ্গল অভিযানের জন্য শঙ্কু তৈরি করেছিলেন ফিশ পিল, যার একটি খেলে নিউটনের 7 দিনের খিদে দূর হয়। আর নিজেদের জন্য ছিল বটিকা ইন্ডিকা, যার একটি বড়ি 24 ঘন্টার খিদে তেষ্টা দূর করে। মঙ্গলের উদ্দেশ্যে লম্বা পথ পাড়ি দেওয়ার সময় নিউটন প্রথমে অস্থিরতা দেখালেও ক্রমে টেবিলের ওপর বসে ঘন্টার পর ঘন্টা মহাজাগতিক দৃশ্য উপভোগ করতে থাকে। যন্ত্রমানব বিধুশেখর ভাবলেশহীন, তার অনুভূতি থাকলেও বোঝা যায় না। বাইরের দৃশ্য সম্পর্কে অনাগ্রহী প্রহ্লাদ কেবল রামায়ণ পড়ে। শঙ্কুর মুখে শুনে বিধুশেখর দ্বিজু রায়ের গান শিখে যায়। 25শে জানুয়ারি নাগাদ জানলা দিয়ে শুধু মঙ্গল গ্রহের ছবি স্পষ্ট হয়ে ওঠে। শঙ্কু মঙ্গলে পদার্পণ করার জন্য ক্যামেরা, দূরবীন ইত্যাদি জিনিস গুছিয়ে নেন, কারণ তিনি নিশ্চিত মঙ্গল গ্রহে প্রাণী আছে। মঙ্গলের নামার কিছুক্ষণ আগে আচমকা বিধুশেখর একটা কাণ্ড ঘটায়। সে রকেটটাকে উল্টো দিকে যাওয়ার হ্যান্ডেল ধরে এক প্রচণ্ড টান দেয়, ফলে ঝাঁকুনির চোটে সকলেই মেঝেতে পড়ে যায়। প্রফেসর কোনো রকমে বিধুশেখরের কাঁধের বোতাম টিপে তাকে বিকল করেন। তিনি অবাক হয়ে ভাবেন, এ কি বিধুশেখরের নিছক পাগলামি না বিপদের পূর্বাভাস। এই ঘটনার 5 ঘন্টা পর শঙ্কুর রকেট মঙ্গলে অবতরণ করে। লাস্ট প্রশ্ন, আচ্ছা কিছু পার্ট প্রশ্নের জন্য আমার মনে হয় যে ছোট কিছু প্রশ্ন লিখে দেওয়া দরকার, যেগুলো বড় প্রশ্নের সাথে পার্ট মার্কিং হিসেবে আসতে পারে। মানে যেটা একটা পার্ট মার্কিং আমি বড় প্রশ্ন লেখালাম না, ওরকম পার্টে যদি আসতে চাই, তো সেটা নিয়ে আমি আর একটা ভিডিও পরে যদি মনে হয় করাবো, আর না হলে এটাই থাকলো, ঠিক আছে? তাই আমি লাস্টটা বলছি না, ঠিক আছে? পরে মনে হলে আমি আপাতত এটাই থাক, যথেষ্ট। লেখো, টাফায় প্রফেসর শঙ্কুর অভিজ্ঞতা সংক্ষেপে বর্ণনা করো, অথবা টাফা কি, টাফার প্রকৃতি ও প্রাণীর পরিচয় দাও। সত্যজিৎ রায় রচিত বোমযাত্রীর ডায়েরিতে মঙ্গল গ্রহ থেকে কোনো ক্রমে প্রাণ বাঁচিয়ে সৌরজগতের কোনো বাদশাহের উৎসবের আতশবাজির খেলা, অগ্নুদ্গার ইত্যাদির হাত এড়িয়ে শঙ্কুদের রকেট ঝলমলে নির্মল নিষ্কলঙ্ক চাঁদের মতো একটি গ্রহে পৌঁছায়। বিধুশেখরের মতে গ্রহটির নাম টাফা। চেঞ্জ। টাফাকে দেখে মনে হয় তার সর্বাঙ্গে যেন অসংখ্য জোনাকি জ্বলছে আর নিচ্ছে। যন্ত্রমানব বিধুশেখর বলেছিল সৌরজগতের প্রথম সভ্য লোকেরাই নাকি এখানে বাস করে। এদের সভ্যতা পৃথিবীর থেকে কয়েক কোটি বছরের পুরনো। এরা সবাই বৈজ্ঞানিক ও বুদ্ধিমান হওয়ায় অপেক্ষাকৃত স্বল্প বুদ্ধিমান ভিনগ্রহীদের এখানে নিয়ে এসে বাস করানোর বন্দোবস্ত করছে। কিন্তু বাস্তবে ঘটেছিল ঠিকের উল্টো। আসলে টাফার প্রাণীরা পৃথিবীর থেকে এখন অনেক পিছিয়ে। এখানকার প্রাণীদের সঙ্গে বড় পিঁপড়ে জাতীয় প্রাণীর মিল আছে। টাফায় ঘর বাড়ি গাছপালা কিছুই নেই, তাই এরা গর্ত দিয়ে মাটির তলায় ঢুকে বাস করে। এদের মাথা আর চোখ বড় হলেও সরু লিকলিকে হাত পা দেখে মনে হয় তারা যে কোনো কাজেরই অনুপযুক্ত। শঙ্কু কথা বলে বুঝেছেন এরা বিজ্ঞান সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ, এমনকি এরা হাসতে পর্যন্ত জানে না বলে তিনি এদের উপর নস্যাস্ত্র প্রয়োগ করেও ব্যর্থ হয়েছিলেন। আপাতত এই করলে মোটামুটি কেন খুব ভালোভাবেই কাজ চালিয়ে নিতে পারবে। এছাড়াও পরে কিছু আপলোড হলে অবশ্যই সেটা আমি জানিয়ে দেবো। তো কাজে লেগেছে। তোমাদের মাথায় যদি কোনো প্রশ্ন থাকে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয়, বারবার বলি, আজকেও বলছি, অবশ্যই কমেন্টে জানিও, আমি আনসার দেবো। কেমন লাগলো সেটাও জানিও। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট দিন নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, দেখো।